সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমরা আজকে বিসিএস ম্যাট্রিক সিরিজের পক্ষ থেকে ম্যাট্রিক বিসিএস সিরিজের যে পেজটা আছে আমাদের ফেসবুকে, ওখানে আমাদের এই ক্রমাগত ভিডিওগুলো আপলোড করা হবে। তো আমরা যেটা বলে থাকি, বিসিএস ম্যাথ রিভিউ যে বইটা আছে, এই বইটাকে ফলো করে আমরা আমাদের ক্লাসগুলোকে আগায় নিতেছি। আমরা বৃত্ত নিয়ে কাজ করব, ঠিক আছে? এখন আমরা কী নিয়ে কাজ করব? বৃত্ত নিয়ে কাজ করব। বৃত্ত ও বৃত্ত সংক্রান্ত উপপাদ্য, এটা আমাদের কত পেজ থেকে কত পেজ পর্যন্ত আমরা আজকে ডিসকাস করব? 660 থেকে 682 পেজে যে সমস্ত টপিকগুলো আছে বৃত্ত নিয়ে, সেগুলো নিয়ে কাজ করব। এবং এর আলোকে বিগত বিসিএস এক্সামগুলো সহ আদার্স ভাইটাল এক্সামগুলোতে যে ম্যাথগুলো আসছে, সেগুলো করার মাধ্যমে আমরা আমাদের কনসেপ্টটা এখান থেকে ক্লিয়ার করব। বৃত্তের জ্যা, বৃত্তের কোণ, বৃত্তের ক্ষেত্রফল, এগুলো নিয়ে আমরা ডিসকাস করব। এবং এক্ষেত্রে আমরা অবশ্যই এই বইটাকে ফলো করার চেষ্টা করব। বিসিএস ম্যাথ রিভিউ MP3 যে বইটা আছে ম্যাট্রিক্সের, সেই বইটা আমরা এখান থেকে ফলো করার চেষ্টা করব। আচ্ছা, এখানে বৃত্তের ক্ষেত্রে নর্মালাইজ যে কথাবার্তাগুলো আছে, বৃত্ত আমরা জানি একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র থেকে সমুদ্রবর্তী যদি আমরা রেখা অঙ্কন করি, তাহলে সেটা বৃত্তে রূপান্তরিত হয়। এই বৃত্তের ক্ষেত্রে এই সেন্টার, এই পয়েন্টটাকে আমরা কি বলবো? কেন্দ্র বলবো। এবং যে কোনো রেখা, যে রেখাটা আমাদের এই সেন্টার বরাবর অতিক্রম করে, তাকে আমরা কি বলবো? বৃত্তের ব্যাস বলবো। ওকে, বৃত্তের ব্যাস। এবং এখান থেকে শুধু এইটুকুকে, এই সম্পূর্ণটাকে আমরা এখানে কি বলছি? ব্যাস বলছি। কিন্তু অর্ধেক পার্টটা বা যে কোনো এইটুকু পার্টটাকে আমরা কি বলবো? ব্যাসার্ধ বলবো। ঠিক আছে, ব্যাসার্ধ বলবো এটা। এই বৃত্তের কেন্দ্র এখানে হলে এইটুকু পার্টকে আমরা কি বলবো? জ্যা বলবো। বৃত্তে অসংখ্য জ্যা থাকতে পারে, এগুলো প্রত্যেকেই বৃত্তে এক একটি জ্যা। ব্যাসার্ধ অসংখ্য থাকতে পারে, ব্যাসও অসংখ্য থাকতে পারে। এটাও একটা ব্যাস, এটা একটা ব্যাস, এটা একটা ব্যাসার্ধ, এইটা একটা ব্যাসার্ধ। ঠিক আছে, কিন্তু বৃত্তের কেন্দ্র সবসময় কি হয়? একটাই হয়। আমরা জ্যা, ব্যাস, ব্যাসার্ধ নিয়ে একটু জানলাম। দুটো বৃত্ত যদি পরস্পরকে স্পর্শ করে, তাহলে স্পর্শবিন্দু কয়টা হবে? এখান থেকে একটা হয় স্পর্শবিন্দু। এবং কতগুলো রেখা দুটো বৃত্তকে টাচ করতে পারে? এই রেখাটা, এই সরলরেখাটা টাচ করতে পারে, এই সরলরেখাটা টাচ করতে পারে, এবং এই সরলরেখা টাচ করতে পারে। দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে তিনটি রেখা এভাবে পরস্পরকে টাচ করে যাইতে পারে, যারা উভয় বৃত্তকেই স্পর্শ করছে। ওকে, আবার দুটি বৃত্ত যদি পরস্পরকে স্পর্শ না করে যদি থাকে, তাহলে উহাদের মধ্যে কয়টা রেখা উহাদের স্পর্শক হবে? স্পর্শক বলতে এগুলো প্রত্যেকে এক একটা স্পর্শক ছিল যারা বৃত্তকে স্পর্শ করে। সেক্ষেত্রে এ একটা স্পর্শক হবে একটা, এ একটা স্পর্শক হবে দুইটা, এ একটা স্পর্শক হবে তিনটা, চারটা। আমাদের এখানে, ওখানে ছিল তিনটা এবং এখানে কয়টা আসলো? চারটা। এক্ষেত্রে আমাদের মোট স্পর্শক হবে কয়টা? চারটি। ওকে, এক্ষেত্রে ওই ক্ষেত্রে ছিল তিনটি, এক্ষেত্রে হলো স্পর্শ না করে থাকলে স্পর্শক হবে কয়টি? চারটি। বৃত্তের ক্ষেত্রে সবচেয়ে বেসিক কথাবার্তাগুলোর মধ্যে আমরা যেটা জানবো, যে একটি বৃত্তের ক্ষেত্রে যদি এটা একটা ব্যাস অঙ্কন করা হয়, সেই ব্যাসের এই কোণটাকে আমরা কত ডিগ্রি কোণ বলবো? 180 ডিগ্রি বলবো, যেটা আমরা জানি। এটা কি কোণ উৎপন্ন করে? একটা সরল কোণ উৎপন্ন করে। ওকে, এই সরল কোণের ক্ষেত্রে যদি আমরা এখান থেকে এই ব্যাসকে নিয়ে যদি এখানে আমরা যে কোনো বিন্দুতে যদি আমরা একটা কোণ অঙ্কন করি, তাহলে সেই কোণের মান কত হবে? সব সময় এটা 90 ডিগ্রিতে থাকবে। ওকে, এটা সবসময় কত ডিগ্রি থাকবে? বৃত্তের ব্যাসকে নিয়ে যেই কোণটা আমরা যে কোনো জায়গাতে আমরা কোণ অঙ্কন করি না কেন, সব সময় ওই কোণের মানটা কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি করে হবে। মনে থাকবে? আচ্ছা, আরেকটি কথা হলো, বৃত্তের ক্ষেত্রে বৃত্তের অন্তস্থ যে চতুর্ভুজটা আমাদের এখানে আঁকা থাকবে, এই চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি কত ডিগ্রি হয়? 360 ডিগ্রি করে তো হবেই যে কোনো চতুর্ভুজের ক্ষেত্রে। এবং এখানে হলো বিপরীত দুটা কোণের সমষ্টি 180 ডিগ্রি করে এখানে অবশ্যই আসবে।
এই কোণের মান এখানে এ বি সি ডি হলে বৃত্তে অন্তঃস্থ চতুর্ভুজের ক্ষেত্রে কোণ এ প্লাস কোণ সি এই দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি এবং বি এবং ডি এর সমষ্টিও 180 ডিগ্রি করে এখানে অবশ্যই আসবে। এটা আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? এটা হলো বৃত্তে অন্তঃস্থ চতুর্ভুজের ক্ষেত্রে কোণগুলোর সমষ্টির মান বিপরীত কোণগুলোর মান 180 ডিগ্রি করে হবে। আচ্ছা, এখানে 36 বিসিএসে আসা 663 পেজে 36 বিসিএসে আসা 663 পেজে একটা ম্যাথ ছিল এরকম যে চিত্র দেওয়া ছিল, চিত্রে বলা ছিল ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, এটা ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত ছিল, সেখানে বলা আছে যে এবিসি ত্রিভুজ, এবিসি একটি ত্রিভুজ এখানে বলা আছে। আমরা জানি এই অন্তঃস্থ চতুর্ভুজ এই ত্রিভুজের ক্ষেত্রে এই কোণের মান সবসময় কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি বরাবর হয়, এটা আমরা আগেই জানছি। এবং ওয়াইয়ের মান এই চিত্রে এখানে এটার মান বলা আছে এক্স এবং এটার মান বলা ছিল এখান থেকে কত ওয়াই বলা ছিল, এবং এই ওয়াইয়ের মানটা এখানে বলে দেওয়া আছে 112 ডিগ্রি। তাহলে এক্স এর মান কত আমাদেরকে এটা এখান থেকে বের করতে বলছে, ঠিক আছে? আচ্ছা, এক্স এর মান যেহেতু এখান থেকে আমাদেরকে বের করতে বলা হয়েছে, আচ্ছা আমরা জানি এই দুটো কোণের সমষ্টি সবসময় কত ডিগ্রি হবে আমাদের, বা এই সম্পূর্ণ কোণের মান কত হবে? 90 ডিগ্রি হয়, এটা আমরা আগে থেকে জানি। এবং এটার মান 112 ডিগ্রি বলা আছে, এই কোণের মান আমরা জানি না, এবং এখানে এক্স এর মানটা আমাদেরকে এখান থেকে বের করতে বলছে। ওকে, আচ্ছা এটা বের করার জন্য এটা যদি 112 ডিগ্রি হয়, এই কোণের মান যদি আমরা জানি এ ও বি এবং এ ও সি, এই দুটো কোণের মান 180 ডিগ্রি আমরা জানি। এ ও সি কোণটাই হলো ওয়াই কোণ, যেটা 112 ডিগ্রি মান এখানে বলে দেওয়া আছে। তাহলে এ ও বি কোণের মান এখানে কত ডিগ্রি হবে এটা আমরা এখান থেকে বের করে ফেলি। 68 ডিগ্রি। এই কোণের মানটা কত ডিগ্রি আমাদের? 68 ডিগ্রি আমাদেরকে এখান থেকে এটা আমরা বের করে ফেলছি। আচ্ছা, এই কোণের মান যদি 68 ডিগ্রি হয়, তাহলে এখান থেকে আমাদের অবশিষ্ট এক্স কোণের মানটা বের করতে হলে আমরা জানি ত্রিভুজের যে কোনো অন্তঃস্থ যেই দুটো কোণের সমষ্টি, এখানে যদি আমাদের এখানে এই বাহু এবং এই বাহু ও এ সমান ওসি হবে, ও এ সমান ওসি হবে, কারণ উভয়ই হলো বৃত্তের ব্যাসার্ধ নির্দেশ করতেছে। ও এ এবং ওসি সমান, উভয়ের মান ও এ সমান ওসি হবে, সেহেতু ও এ সমান ওসি বলে কোণ এ এর মান ও এ সি এবং ও সি এর মান কী হবে? এখানে সমান হবে, ঠিক আছে? আচ্ছা, যদি আমরা এটুকু নাও বের করতাম, তাহলে এখান থেকে 112 যোগ এক্স, তার মানে এই কোণ এক্স হলে অবশ্যই এই কোণের মানটাও এক্স হবেই, সমান 180 ডিগ্রি। ত্রিভুজ এটা কার ক্ষেত্রে? ত্রিভুজ ও এ সি এর ক্ষেত্রে এই কোণ এবং এই কোণের সমষ্টি হলে 180 ডিগ্রি করে হবে। তাহলে সেখান থেকে 2x সমান 68 বা x সমান 34 ডিগ্রি হবে আমাদের নির্ণয় অ্যান্সার। এখানে x এর মান তাহলে কত হবে? 34 ডিগ্রি। 36 বিসিএস আসা এই ম্যাথটা আমরা সহজে সলভ করে ফেললাম। ত্রিভুজের তিন কোণের সমষ্টি যে 180 হয়, ওই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে। এখন আমরা জানবো এই বৃত্তের পরিধি কত হবে। বৃত্তের ব্যাসার্ধ যদি আমাদের এখান থেকে আর হয়, তাহলে বৃত্তের ব্যাসার্ধ আর হলে ব্যাস কতটুকু হবে? টোয়াইস আর। এটা সম্পূর্ণভাবে যোগ করা হলে এই আর এ আর মিলে টোয়াইস আর। পরিধি কতটুকু হবে? পরিধি হবে টোয়াইস পাই আর।
এখান থেকে যাত্রা আরম্ভ করে সমগ্র পথ শেষ করে আবার এই বিন্দুতে আসতে বৃত্তটি টোয়াইস পাই আর দূরত্ব অতিক্রম করে। পাই একটা ফিক্সড নাম্বার, কনস্ট্যান্ট নাম্বার, যার মান হলো 22/7, যেটাকে আমরা 3.1416 আকারে লিখে থাকি। কোনো জায়গাতে 22/7, এটাও হলো একটা পায়ের মান। ওকে, এই পরিধি আর ব্যাসের যে অনুপাত তাকে আমরা কি বলবো? ব্যাসার্ধ বলবো। টোয়াইস পাই আর বা আই, এই পরিধি বাই ব্যাসের অনুপাতকে আমরা পাই বলবো। ওকে, আচ্ছা, এখান থেকে পরিধি আমরা জানলাম। বৃত্তের ক্ষেত্রফল কত হবে? বৃত্তের ক্ষেত্রফল বের করার সূত্র হলো পাই আর স্কোয়ার। ওকে, এই ব্যাসার্ধের মান যতটুকু হবে সেই মানটা যদি আমরা এখানে ইনপুট করে ফেলি তাহলে আমরা বৃত্তের ক্ষেত্রফল বের করতে পারবো। প্রায়শই এক্সামগুলোতে লেখা থাকে যে বৃত্তের জ্যা নির্ণয় করতে বলা হয়। ম্যাথগুলো থাকে ঠিক এইরকম, একটা বৃত্ত দেয়া থাকে, সেই বৃত্তের ব্যাসার্ধ বলা আছে 5 সেন্টিমিটার এবং সেই ব্যাসার্ধ বলা আছে 5 সেন্টিমিটার এবং বৃত্তের কেন্দ্র থেকে উৎপন্ন লম্ব, এই জ্যায়ের ওপর উৎপন্ন লম্ব দেওয়া আছে এবং উৎপন্ন লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে 4 সেন্টিমিটার। বলা আছে সম্পূর্ণ জ্যায়ের দৈর্ঘ্য কত, এভাবে আমাদেরকে বের করতে বলা আছে। তাহলে ম্যাথটা থাকবে এরকমভাবে যে বৃত্তের ব্যাসার্ধ বলে দেওয়া আছে, বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, তাহলে ব্যাস, তাহলে এখানে জ্যা কত আমাদের এখানে বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা অর্ধ জ্যাকে ধরলাম মান এক্স। তাহলে ও এ বি ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী এ জায়গাতে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, ও এ স্কোয়ার ইকুয়ালস টু এ বি স্কোয়ার যোগ ও বি স্কোয়ার। পিথাগোরাসের উপপাদ্য থেকে ও এর মান 5, এ বির মান এক্স, ও বির মান 4, এক্স সমান তাহলে কত আসবে? 3 সেন্টিমিটার। তাহলে টোটাল জ্যা কত হবে? টোয়াইস এক্স। এইটুকু জ্যা অর্ধেক হলে অবশিষ্ট জ্যা কত হবে? টোয়াইস এক্স মানে 6 সেন্টিমিটার। সবসময় আমরা জানবো যে একটি বৃত্তের কেন্দ্র থেকে যখন জ্যায়ের উপর লম্ব আঁকা হয় তখন এই লম্বটা, এই বিন্দুটা জ্যাকে সমান 2 ভাগে বিভক্ত করে। এই জন্য এইটুকুর পার্ট মান বের করার পরে তাকে আমরা 2 দ্বারা গুণ করার ফলে ফুল জ্যায়ের মানটা এখানে বের হয়েছে এবং এটা বিগত বিসিএস এক্সামে, এই জাতীয় ম্যাথ এক্সামে আসছে। ছয়শো চৌষট্টি পেজে যে ম্যাথটা ছিল যে 13 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট, ব্যাসার্ধের মান দেওয়া আছে 13 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের জ্যায়ের দৈর্ঘ্য বলা আছে কত? টোটাল জ্যা বলা আছে 24 সেন্টিমিটার। কেন্দ্র থেকে জ্যায়ের ওপর যে লম্ব হয় তার মানটা কত? এক্স এর মান আমরা জানি না। ধরলাম ত্রিভুজটা ও এ বি, যেখানে এই কোণের মান লম্ব হইলেই সেখানে 90 ডিগ্রি উৎপন্ন হয়। তাহলে ও এ স্কোয়ার, ও এর মান 13, ও বির মান বের করতে বলছে। এ বির মান কত? সম্পূর্ণ জ্যায়ের ক্ষেত্রে দৈর্ঘ্য 24 হলে তার অর্ধেকের ওপর সবসময় লম্ব অঙ্কিত হয়, তার মানে অর্ধেক 24-এর অর্ধেক 12। এক্স কত হবে এখান থেকে? 5 সেন্টিমিটার হবে আমাদের নির্ণয় অ্যান্সার। ওকে, বিভিন্ন জব এক্সাম সহ 16তম বিসিএস এক্সামে একটা ম্যাথ আসছিল, পরিধি ও ব্যাসের অনুপাত কত? কিছুক্ষণ আগে আমি বলছি পরিধি ছিল টোয়াইস পাই আর, ব্যাস ছিল টোয়াইস আর, অনুপাত হলো পাই। পায়ের মান 3.1416, যেটাকে আমরা 22/7 লিখতে পারি, 22/7 যেটাকে আমরা বলতে পারি। ওকে, এটা হলো পরিধি বাই ব্যাসের অনুপাত। আচ্ছা, নেক্সট এখানে আমরা দেখব
42 বিসিএসে আসা একটা ম্যাথ ছিল 667 পেজে, যে বৃত্তের ব্যাস 4 গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি পায়। নর্মালি বৃত্তের ব্যাসার্ধ আর হলে ক্ষেত্রফল হবে কতটুকু, পাই আর স্কোয়ার। এখন এই ব্যাসার্ধ যদি নতুনভাবে পরিবর্তিত হয়ে 4 গুণ হয়, বৃত্তের ব্যাসার্ধ 4 গুণ হলে ক্ষেত্রফল তাহলে কতটুকু হবে, পাই ইন্টু 4r হোল স্কোয়ার 16 পাই আর স্কোয়ার। তার মানে ক্ষেত্রফল তখন কতটুকু বৃদ্ধি পাইল, 16 গুণ বৃদ্ধি পাইল। ওকে, আচ্ছা, এখানে এই 42 বিসিএসে আসা এই ম্যাথটা ছিল এইরকম যে বৃত্তের ব্যাসই 4 গুণ বৃদ্ধি পাইছে, ব্যাসার্ধ আমরা জানি কত আর। এখন বলছে তাহলে ব্যাস কতটুকু হবে, টোয়াইস আর। ব্যাস ছিল টোয়াইস আর, ব্যাসার্ধ, ব্যাস টোয়াইস আর যখন হয় তখন ব্যাসার্ধ হয় আর, সেক্ষেত্রে ক্ষেত্রফল হয় এত। এখন বলা আছে যে ব্যাস কতটুকু বৃদ্ধি পাইছে, আমাদের 4 গুণ বৃদ্ধি পাইছে, ব্যাস বৃদ্ধি 4 গুণ। তার মানে আগে যেই টোয়াইস আর ছিল, এখান থেকে আমাদের ব্যাস, বর্তমান ব্যাস কতটুকু, 4 ইন্টু টোয়াইস আর সমান 8r। ওকে, এখান থেকে এটার ব্যাস, আমাদের বর্তমান ব্যাস এটা, তাহলে বর্তমান ব্যাসার্ধ কতটুকু, 4r। যদি 4r হয়ে থাকে তাহলে এখানে বর্তমান ক্ষেত্রফল কতটুকু হবে, পাই আর স্কোয়ার। বর্তমান ব্যাসার্ধ এইটা, দ্যাট মিনস 16 পাই আর স্কোয়ার। পূর্বের ক্ষেত্রফল ছিল এইটা, বর্তমান ক্ষেত্রফল এত। অর্থাৎ ব্যাসের মান বা ব্যাসার্ধের মান যে কোনো একটার মান যতটুকু চেঞ্জ হয় ওইটার বর্গ অনুসারে বাকিটা চেঞ্জ হয়। এখানে ব্যাসের মানও 4 গুণ, ব্যাস 4 গুণ বৃদ্ধি পাইলে যেই ক্ষেত্রফলটা পরিবর্তিত হয়, ব্যাসার্ধ 4 গুণ বৃদ্ধি পাইলেও একই মান এখানে সবসময় আসবে। এরকম আরেকটা ম্যাথ বিগত জব এক্সামগুলোতে আসছে, যে এখানে বলা আছে বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি পাইছে। ব্যাস কতটুকু বৃদ্ধি পাইছে, এখানে ব্যাস বৃদ্ধি পাইছে এখানে 3 গুণ, তাহলে ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি পাবে, ব্যাস, ব্যাস এখানে 3 গুণ বৃদ্ধি পাইছে, দ্যাট মিনস এখানে 3 দিলাম, 3 দুগুণে এখানে 6 হইল। ব্যাস তাহলে এখানে কতটুকু হবে, থ্রাইস আর। তাহলে এখানে ব্যাসার্ধর মানটা এখানে আমরা বসাই দিলাম, বর্তমান ক্ষেত্রফল 3 3 9, তাহলে 9 পাই আর স্কোয়ার। এটার সাথে এটার ডিফারেন্সটা কতটুকু, তাহলে 9। তাহলে আমাদের ভাগ করা হলে যে 9 মানটা আসে, ওটাই আমাদের ক্ষেত্রফল বৃদ্ধির পরিমাণ। বৃত্তের পরিধি 50% বাড়ানো হলো, ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি পাবে। তাহলে বৃত্তের পরিধি, পূর্বে পরিধি ছিল কতটুকু, পূর্বে পরিধি ছিল টোয়াইস পাই আর। 50% বৃদ্ধিতে বর্তমানে পরিধি কত, টোয়াইস পাই আর প্লাস টোয়াইস পাই আর এর 50%। ওকে, পাই আর হলো বর্তমান পরিধি। এই পাই আর যদি বর্তমান পরিধি হয় তাহলে ব্যাসার্ধ হবে কতটুকু, অর্ধেক হয়ে যাবে। ওকে, 50% বৃদ্ধিতে ব্যাসার্ধ হয়ে গেলে এটা, তাহলে বর্তমানে ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি পাবে, এখান থেকে থ্রাইস পাই আর আসলো, এখান থেকে থ্রাইস পাই আর, এটাকে আমরা টোয়াইস পাই আর ইন্টু টোয়াইস পাই
টোয়াইস থ্রাইস পাই আর হয়েছে এখান থেকে। ক্ষেত্রফল বৃদ্ধি কতটুকু হবে এখান থেকে? আমরা ক্ষেত্রফল বৃদ্ধির সূত্র কি জানি? পাই আর স্কোয়ার। ওকে, এটাকে যদি আমরা মডিফাই করে লিখি তাহলে এখানে আমরা কী লিখব? টোয়াইস পাই এখান থেকে 3r, অর্থাৎ এখানে ব্যাসার্ধ কতটুকু বৃদ্ধি পাইছে? 3r পরিমাণ এখানে বৃদ্ধি পাইছে, 3r/2 পরিমাণ এখানে বৃদ্ধি পাইছে। তাহলে এখানে আর এর মান আমাদের এটা হবে পাই ইন্টু থ্রাইস r/2 উপরে হোল স্কোয়ার, দ্যাট মিন্স পাই ইন্টু 9/4। পূর্বের ক্ষেত্রফল ছিল পায়ের স্কোয়ার, বর্তমানে ক্ষেত্রফল ছিল কতটুকু? আমাদের 9/4। তার মানে আমাদের বৃদ্ধির পরিমাণ হবে কতটুকু? সবসময় বৃদ্ধির পরিমাণ হয় নতুনটা মাইনাস আগেরটা বাই পূর্বেরটা, ঠিক আছে? এখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের মান কত আসবে? ফাইভ বাই ফোর পরিমাণ আমাদের এখান থেকে হয়েছে, বৃদ্ধি পাইছে। এটার শর্টকাট যে ফর্মুলা, সেই শর্টকাট ফর্মুলার ক্ষেত্রে আমরা দেখব কি যে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই কত? 100। যেহেতু 50 পরিমাণ বৃদ্ধি পাইছে, 50 প্লাস 50, 50 ইন্টু 50/100, সেখান থেকে কত আসে? 100 প্লাস 25 সমান 125 বা 25% পরিমাণ বৃদ্ধি। ওখানেও ক্যালকুলেশন করে আমাদের 5/4, দ্যাট মিনস 25% পরিমাণ এখানে কী হয়েছে? আমাদের এখানে বৃদ্ধি পাইছে। বৃত্তের আমরা চাপ যদি বুঝতে চাই তাহলে যদি এটা আমাদের একটা বৃত্ত হয়, সেই বৃত্তের এই কেন্দ্র এখানে যেই কোণটা উৎপন্ন করে, এই বৃত্ত এখানে যেই কোণটা উৎপন্ন করে, তাহলে এখানে একটা কি উৎপন্ন হয়? ও এ বি, এটা একটা চাপ নির্দেশ করে। ওকে, এটা একটা কি নির্দেশ করে? চাপ নির্দেশ করে। অ্যাকচুয়ালি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এই যে পোরশনটা, এটা একটা চাপ। বিগত 12তম বিসিএস চাষে একটা ম্যাচ ছিল যে এডিবি বৃত্তে এবি এবং সিডি যা পরস্পর এবি এবং সিডি যা পরস্পর পি বিন্দুতে ছেদ করে, তাহলে নিচের কোণটি সত্য হবে। এটা 12তম বিসিএসে আসছিল। এখানে অবশ্যই আমরা দেখব যে এই কোণের মানটা এই কোণের সমান হবে এবং এই কোণের মানটা অবভিয়াসলি আমাদের এই কোণের মান এখানে কি হয়? সমান হয়। অর্থাৎ এবং অবভিয়াসলি এখানে আমাদের এই পিবি এবং পিডির মানটা কি হবে? এখানে সমান হবে। যেহেতু আমাদের এবি এবং সিডি যা পরস্পর সমান এখানে কন্ডিশনেই বলে দেওয়া আছে, সুতরাং আমাদের এই মান এই মানের সমান এবং এইটুকু মান এখানে কি হবে? সমান হবে। এটা আমাদের এখানে এটাই প্রযোজ্য। অর্থাৎ পি এ সমান পিসি হবে এখান থেকে এবং পিবি সমান পিডি আসবে এখান থেকে, ঠিক আছে? এখন আমরা আরেকটি টপিক দেখব যে এই বৃত্তের যদি এখানে আমাদের কেন্দ্র হয় তাহলে এ বি দুটা চাপ ছিল, এই এ ও বি, এটা আমাদের কি বলবো? এ ও বিকে আমরা বলবো কেন্দ্রস্থ কোণ। কি কোণ বলবো আমরা এটাকে? কেন্দ্রস্থ কোণ বলবো। এবং এবিকে ধরে যদি আমরা এখানে একটা কোণ উৎপন্ন করি,
বা এই কোণটাকে আমরা কী কোণ বলবো? বৃত্তস্থ কোণ বলবো। এ এম ডি ধরলাম, এ এম ডি কেন্দ্রস্থ কোণ, এটাকে আমরা বলবো বৃত্তস্থ কোণ। এএমডি সবসময় যেটা হবে যে এই বৃত্তস্থ কোণটা কেন্দ্রস্থ কোণের অর্ধেক, বা এটা হলো কেন্দ্রস্থ কোণ, এটা হলো বৃত্তস্থ কোণ। এই কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের সবসময় কি হবে? দ্বিগুণ হবে। অর্থাৎ কোণ এ ও বি সমান 2 ইন্টু কোণ এ এম বি। ওকে, কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের কী হয়? দ্বিগুণ হয়। এটা যেই কোনো জায়গাতে যদি আমরা এই কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণটা অঙ্কন করি তাহলেও একই কথাই প্রযোজ্য। এই কোণটা এই কোণের অর্ধেক হবে, বা এই কোণটা এই কোণের দ্বিগুণ হবে, এই কোণটা এই কোণের দ্বিগুণ হবে, বা এই কোণের দ্বিগুণ হবে, বা এই কোণের দ্বিগুণ হবে। যে কোনো জায়গাতে বৃত্তস্থ বা কেন্দ্রস্থ কোণ অঙ্কন করা হোক না কেন, এই কনসেপ্টটা এখানে প্রযোজ্য। এই কনসেপ্টের উপর ভিত্তি করে জব এক্সামে আসা একটা ম্যাথ ছিল যে কেন্দ্রবিশিষ্ট বৃত্তে বিএসি সমান 41 ডিগ্রি। বিএসি সমান 41 ডিগ্রি বলছে যে এই কোণের মানটা কত আমাদেরকে এটা বের করতে বলছে, বিওসি কত বের করতে বলছে। ওকে, আমরা জানি বিওসি কোণের মান কত ডিগ্রি হবে? 41 ডিগ্রি হইলে এই কোণের মানটা অবভিয়াসলি এই কোণের দ্বিগুণ হয়, সুতরাং বিওসি হবে ওই কোণের দ্বিগুণ। দ্যাট মিন্স 82 ডিগ্রি হবে আমাদের এটা নির্ণয় অ্যান্সার। এখান থেকে দেখলাম। এখন আমরা এখান থেকে দেখব যে 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট এই যে একটা বৃত্ত ছিল এরকম, এই বৃত্তের ব্যাসার্ধের মান এটা 680 পেজে ছিল। ম্যাথটা ছিল এরকম যে 2 সেন্টিমিটার ব্যাসার্ধ, এখানে ব্যাসার্ধের মান কতটুকু ছিল আমাদের এখান থেকে? 2 সেন্টিমিটার। ওকে, তো 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে 5 মিটার দূরে এখান থেকে এই ডিস্টেন্স বলা আছে কতটুকু? 5 সেন্টিমিটার দূরের কোনো বিন্দু হতে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য এই 5 সেন্টিমিটার দূরে যদি এই বিন্দু হয়, এই বিন্দু হতে এই যে স্পর্শক, এই স্পর্শকের দূরত্ব আমাদের যদি x হয় তাহলে x এর মানটা আমাদের এখান থেকে বের করতে বলছে। ওকে, তাহলে আমরা কি জানি? এখান থেকে সবসময় জানবো যে এই কোণের মান কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি হয়। এটা একটা, তাহলে এখানে কি হবে? এটা একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে। এখান থেকে এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার। এসির মান x ছিল, এবি স্কোয়ারের মান 2 ছিল, বিসির মান 5 ছিল। বা x সমান √29 করা হলে আমাদের যে মানটা আসবে সেটাই হবে আমাদের নির্ণেয় এই স্পর্শকের মানটা। স্পর্শক বলতে একটি বৃত্তের যে কোনো বিন্দুতে যদি আমরা স্পর্শক করে একটা রেখা অঙ্কন করি উহাই হবে স্পর্শক, এবং স্পর্শকটা অবশ্যই এই কেন্দ্র থেকে যদি আমরা স্পর্শককে একটা স্পর্শ করে রেখাটা নিই, এই কোণটাও এখানে সবসময় 90 ডিগ্রি বরাবর এটা আসবে। ওকে, আচ্ছা, এখান থেকে আমরা 417 এখানে একটা ম্যাথ আমরা ইম্পর্টেন্ট ছিল, ওটা আমরা স্কিপ করে আসছি, যে 10 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্র থেকে এই বৃত্তটা ছিল এইরকম, সেই বৃত্তের ব্যাসার্ধ ছিল কতটুকু আমাদের? 10 সেন্টিমিটার। ওকে, 10 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্র থেকে একটি জ্যায়ের ওপর অঙ্কিত লম্ব, জ্যাটা ছিল এইরকম, সেই জ্যায়ের ওপর অঙ্কিত যে লম্ব ছিল সেই লম্বের দৈর্ঘ্য অর্ধ জ্যা অপেক্ষা 2 সেন্টিমিটার কম। অর্ধ জ্যা যদি আমাদের সম্পূর্ণ জ্যা টোয়াইস এক্স, অর্ধ জ্যা যদি এক্স হয়, সেই অর্ধ
লম্বের দৈর্ঘ্যটা অর্ধ জ্যা অপেক্ষা 2 সেন্টিমিটার কম ছিল। ঠিক আছে, তাহলে আমাদের এই সম্পূর্ণ জ্যায়ের দৈর্ঘ্য বের করতে বলছে। এখন এই সম্পূর্ণ জ্যায়ের দৈর্ঘ্য যদি আমরা বের করতে চাই তাহলে এখানে আমাদের ফার্স্টে এক্স এর মান বের করতে হবে। আমরা এখান থেকে জানি যে এই ত্রিভুজের এটা একটা পিথাগোরাসের সম্পাদ্য, এটা পিথাগোরাসের সমীকরণ এখানে চলে আসবে। পিথাগোরাসের ক্ষেত্রে আমরা কি জানি, এ বি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এ বির মান 10 ছিল, এসির মান এক্স মাইনাস 2, বিসির মান ছিল এক্স। এখান থেকে জাস্ট যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের মানটা চলে আসবে ফর্টি এর সমান এখান থেকে কত আসছে, এখান থেকে 0 আসছে। এক্স স্কোয়ার মাইনাস 8x মাইনাস 4 প্লাস 6x, 6x মাইনাস 48 সমান 0, বা x কমন নেওয়া হলে x মাইনাস 8 প্লাস 6 কমন নেওয়া হলে x মাইনাস 8 সমান 0, বা এখান থেকে কত আসছে, x সমান 8 আসছে এবং x সমান কত আসছে মাইনাস 6, এটাও গ্রহণযোগ্য। তাহলে x সমান যে 8 ছিল, আমাদের এখানে x এর মানটা বের করছি। আমাদের এখান থেকে সম্পূর্ণ জ্যা চাইছে, সম্পূর্ণ জ্যা ছিল কতটুকু, 2x, দ্যাট মিনস 8 দুগুণ 16 সেন্টিমিটার হবে আমাদের নির্ণয় অ্যান্সার। এভাবে আমরা এই ম্যাথটা এখান থেকে সলভ করে ফেললাম। ওকে, আচ্ছা। বৃত্তের কোণ সংক্রান্ত বিভিন্ন ম্যাথ বিগত বিসিএস এক্সামগুলোতে আসছে প্রিলিমিনারিতে। সেই কোণ সংক্রান্ত একটা ম্যাথ যদি আমরা এখান থেকে দেখতে চাই, বৃত্ত যদি আমাদের এরকম হয়, সে বৃত্তের ক্ষেত্রে আমরা সবসময় জানি এই কোণের মান 180 ডিগ্রি এবং এই কোণের মান সবসময় কত ডিগ্রি হবে, এখানে আমাদের 90 ডিগ্রি বরাবর হয়, এটা আমরা জানি। বা এ পাশ থেকে এই দিকেও যদি আমরা একটা কোণ অঙ্কন করি, সেই কোণের মানও কত ডিগ্রি হবে, এখান থেকে 90 ডিগ্রি বরাবর হবে। তো এখান থেকে যদি আমাদের এই ক্ষুদ্র কোণের মান এখানে বলা আছে সাপোজ 40 ডিগ্রি, ঠিক আছে, তাহলে 40 ডিগ্রি বলা হলে এই কোণের মান কত যদি এটা বের করতে বলে, তাহলে এটা কীভাবে করব আমরা, এই সম্পূর্ণ কোণের মান আমরা কত জানতাম, 90 জানতাম। তাহলে এটা যদি 40 ডিগ্রি হয়, এই কোণের মান কত ডিগ্রি হবে আমরা জানি 180 থেকে যদি আমরা 40 ডিগ্রি বিয়োগ করি তাহলে 140 ডিগ্রি হবে এই কোণের মানটা। তাহলে এবং এই কোণের মানটা আমাদের কী হবে, সমান হবে। ঠিক আছে, এটা এক্স, তাহলে টোয়াইস এক্স প্লাস 140 সমান 180। তাহলে টোয়াইস এক্স সমান এখানে কত আসলো, 40 ডিগ্রি আসলো, বা এক্স সমান আসবে 20 ডিগ্রি। অর্থাৎ এই কোণের মানও এখান থেকে 20 ডিগ্রি, এই কোণের মানও এখান থেকে আমাদের 20 ডিগ্রি আসবে। এই বৃত্তের বিভিন্ন সময় কোণ বের করতে বলে, আমরা যা বের করা শিখছি, কোণ বের করতে বলে সেই কোণটা আমরা এখান থেকে এভাবে বের করতে পারি। ঠিক আছে, এখন এখানে আমরা দেখব, আমরা একদম লাস্টের দিকে চলে আসছি। আমরা এতক্ষণ ধরে যেটা বললাম যে এই কোণের মানটা আমাদের এখান থেকে সবসময় বৃত্তের ব্যাসকে নিয়ে যেই কোণটা হয় সেটাকে আমরা অর্ধবৃত্তস্থ কোণ বলবো, এবং অর্ধবৃত্তস্থ কোণের মান সবসময় কত ডিগ্রি হয়, 90 ডিগ্রি বরাবর হয়। এটাকে বলা হয় অর্ধবৃত্তস্থ কোণ, এবং অর্ধবৃত্তস্থ কোণের মান সবসময় কত ডিগ্রি হয়, 90 ডিগ্রি হয়। এটা যে কোনো জায়গাতে আমাদের এই অর্ধবৃত্তস্থ কোণটা উৎপন্ন হইতে পারে। ওকে, আচ্ছা। বৃত্তের অভ্যন্তরে যদি আরেকটি বৃত্ত থাকে সেক্ষেত্রে কেমন হবে, লাইক এটা একটা বৃত্ত, ঠিক আছে, এই বৃত্তের অভ্যন্তরে স্পর্শ করে এখানে ধরলাম আরেকটি বৃত্ত এখানে আমাদের অঙ্কন করা আছে। তো এখান থেকে এই সম্পূর্ণ এইটুকুর দৈর্ঘ্য বা এইটুকুর দৈর্ঘ্য, এই বড় বৃত্তের ব্যাসার্ধ ধরলাম 10 সেন্টিমিটার, আর এই ছোটো বৃত্তের যে ব্যাসার্ধ
সেটা ধরলাম আমরা কত সেন্টিমিটার, এখান থেকে আমাদের 5 সেন্টিমিটার। তাহলে কেন্দ্র দুটার মধ্যবর্তী দূরত্ব বা এটা এই ছোটো বৃত্তের ব্যাসার্ধ ধরলাম 4 সেন্টিমিটার। তাহলে কেন্দ্র দুটার ডিস্টেন্স কত হবে, 10 - 4 সমান 6 সেন্টিমিটার। এটা একটা কনসেপ্ট ছিল এরকম। তো 667 পেজে আমাদের এই ম্যাথটা করে মোটামুটি আমরা বৃত্তে এখানে স্টপ দেব। আমাদের মোটামুটি সবগুলো কনসেপ্টই দেওয়া মোটামুটি শেষ হয়ে গেছে। তো এখানে বলা আছে দুইটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে আছে, এটা একটা বৃত্ত, এটা একটা বৃত্ত, ঠিক আছে। এই বৃত্তের কেন্দ্র, বড় বৃত্তের কেন্দ্র এটা। আচ্ছা তো এখান থেকে একটি বৃত্তের ব্যাসার্ধ 5 সেন্টিমিটার, কেন্দ্রদ্বয়ের দূরত্ব বলা আছে 9 সেন্টিমিটার। তাহলে বৃত্ত একটি বৃত্তের ব্যাসার্ধ, এই বড় বৃত্তের ব্যাসার্ধ বলা আছে কতটুকু, 5 সেন্টিমিটার, এবং কেন্দ্রদ্বয়ের, তো ছোটো বৃত্তের ব্যাসার্ধ বলা আছে এখানে 5 সেন্টিমিটার, এবং কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী ডিস্টেন্স বলা আছে কতটুকু, 9 সেন্টিমিটার। এখানে বলা আছে যে অপর বৃত্তের পরিধি কত। এই যে বড় বৃত্তটা ছিল, সে বড় বৃত্তের পরিধি, অপর বৃত্তের পরিধি আমাদের এখান থেকে বের করতে বলছে। এটার জন্য আমরা কি করব, অপর বৃত্তের ফার্স্ট অফ অল আমরা ব্যাসার্ধ বের করব। অপর বৃত্তের ব্যাসার্ধ হবে এই যে এই ডিস্টেন্স প্লাস ছোটো বৃত্তের ব্যাসার্ধ, দ্যাট মিন্স 5 + 9 সমান 14 সেন্টিমিটার আমরা বের করলাম সেখান থেকে। তাহলে পরিধি কতটুকু হবে আমরা জানি, পরিধি সমান 2 পাই আর, দ্যাট মিন্স 2 পাই 14, 28 পাই হবে আমাদের এটার পরিধি, ঠিক আছে। এভাবে আমরা এই বৃত্তের পরিধি বের করে ফেললাম। এখন আমরা আজকের টপিকগুলো চতুর্ভুজ এবং বৃত্ত সংক্রান্ত যে আমরা আমাদের যে 660 থেকে আমাদের টোটাল 607 থেকে 682 পেজ পর্যন্ত যে ম্যাথগুলো করলাম, এখান থেকে বিগত বিসিএস এক্সামগুলোতে যে ম্যাথগুলো 43-তে যে ম্যাথটা আসছে সেটা আমরা সলভ করব। তো 43-তে যে ম্যাথটা আসছিল এখান থেকে বৃত্ত থেকে, সেটা হলো যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, এখানে একটা চিত্র বলে দেওয়া ছিল এইরকম। এই বইয়ের 6 নম্বর পেজে এটা আমরা পাবো। তো নেক্সট এডিশন হয়তো বা থেকে যাবে। 14 নম্বর ম্যাথটা ছিল ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এক্স কোণের মান কত। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এরকম চিত্র এখানে বলে দেওয়া ছিল এইভাবে। এখানে আমাদের কোণ এক্স এর মান এভাবে চিত্র দিয়ে বলা আছে যে কোণ এক্স এর মান কত, আমাদেরকে এটা বের করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে যেহেতু আমরা জানি যে এই কোণের মান 180 ডিগ্রি, সুতরাং অবভিয়াসলি এটা কেন্দ্রস্থ কোণ, তাহলে বৃত্তস্থ কোণের মান হবে ঠিক এর অর্ধেক। আমরা কিছুক্ষণ আগে এই কনসেপ্টটা জানছি। সুতরাং 180 ডিগ্রির অর্ধেক কত, 90 ডিগ্রি। সুতরাং এই কোণের মান কত ডিগ্রি হবে, এখানে 90 ডিগ্রি হবে। এটা আমরা 108 ডিগ্রি ছিল, এটা 108 ডিগ্রি হলে এটার অর্ধেক কত হবে, 108কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে এখানে কত আসবে, 54। তাহলে এই কোণের মান কত আসলো, 54 ডিগ্রি। আমরা এখান থেকে জানলাম যে কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, এবং এই কোণের মানটা এই কোণের মানটা হবে এই কোণের মানের অর্ধেক। এখান থেকে আমরা এই কোণটা লিখতে পারলাম। এখন আমরা বৃত্তস্থ কোণের ক্ষেত্রে, বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে আমরা প্রথমে একটা কনসেপ্ট জানছি যে বিপরীত কোণগুলোর সমষ্টি কত ডিগ্রি হয়। বিপরীত কোণগুলোর সমষ্টি 180 ডিগ্রি করে হয়, বা এখানে কোণ বি এবং কোণ সির মানও 180 ডিগ্রি হবে, বা এক সমান কত হবে, 180 - 54 করে যে মানটা এখান থেকে আসবে সেটা হবে আমাদের নির্ণেয় অ্যান্সার, অর্থাৎ 126 ডিগ্রি হবে এই ম্যাথের নির্ণেয় অ্যান্সার। এভাবে আমরা এই 43 এক্সামে 43 বিসিএসে যে ম্যাথটা ছিল সেটা আমরা এখান থেকে করে ফেললাম। অর্থাৎ আমরা যে ম্যাথগুলো এতক্ষণ ধরে প্র্যাকটিস করলাম বা যে কনসেপ্টগুলো দেওয়ার চেষ্টা করছি সেখান থেকে কিন্তু আমরা এই ম্যাথটা এখান থেকে কমন পাইছি। ওকে, এভাবে আমাদের প্রত্যেকটা ক্লাসেই
আমাদের এই বিসিএসের বিগত টপিক বা বর্তমান বা ফিউচারে যে সমস্ত টপিক নিয়ে আসতে পারে সেগুলো নিয়ে আমরা সাধারণত ডিসকাস করে থাকি এবং আমরা এগুলো ম্যাথগুলো একটার পর একটা সলভ করে আমরা কনসেপ্টগুলো ক্লিয়ার করার চেষ্টা করি। ঠিক আছে, তো শিক্ষার্থীরা আমাদের আজকের এই ক্লাসটা হয়তো এখানে সমাপ্ত হবে। আমরা নেক্সট ক্লাসটা হয়তো বা নতুন কোনো টপিক নিয়ে আবার আসব এবং আপনাদের কোনো কোশ্চেন থাকলে আপনারা এখানে কমেন্টে জানাতে পারেন, আমরা সেগুলো সলভ করব। এবং আমরা সবসময় যেটা বলে থাকি, আমাদের উদ্দেশ্য হলো বিসিএসে প্রিলিমিনারিতে যেই ম্যাথগুলো থাকে 15 মার্ক, সেই 15 মার্কের মধ্যে 15 মার্কই কীভাবে আয়ত্ত করা যায় সেটা নিয়ে আমরা সবসময় ক্লাস করে থাকি। তো আজকের এই ক্লাসটা এখানে সমাপ্ত, হয়তো সামনের ক্লাসে আমরা আবার একটা টপিক নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।